যুক্তরাষ্ট্রের এই যে 4th জুলাই স্বাধীনতা দিবস সেটি পালিত হলো সংসদের দক্ষিণ প্লাজায়। আমরা সাধারণভাবে জানি যে এরকম অনুষ্ঠান এম্বাসিগুলো বা দূতাবাসগুলোতে হয়ে থাকে যার দেশের ব্যাপারে। কিন্তু কিন্তু এটা একটু বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, কারণ তাদের 250 বছর হুম, পূর্তি তাদের জীবনের। মার্কিন চুক্তি সেটা অনেক আলোচিত। বাংলাদেশের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিশ্লেষক তারা মোটামুটি এক বাক্যে বেশিরভাগই বলছেন যে এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী হয়েছে। এমনকি যদি আমি এআই কে বলি সামারাইজ করতে, এআইও বলছে যে এটা আসলে আ আমি এটা বলেছিও যে আমি মনে জানতেন। করি আসলে এটা আমরা না করে বরং নির্বাচিত সরকার যেটা আর কয়েকদিন পরে আসছে তাদের হাতে ছেড়ে দিলেই ভালো ছিল। আপনার মুখে ১ম শুনেছিলাম যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা মিয়ানমারকে একটা মানবিক করিডোর ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমরা প্রেস সচিবের মুখে শুনলাম এরকম কোনো আলোচনাই হয় নাই। নিরাপত্তা উপদেষ্টার মুখে শুনলাম না মানবিক করিডোর না, এটা একটা প্যাসেজ। মূল বিষয়টা ছিল যে তাদেরকে জাতিসংঘের তত্ত্বাবধানে কিছু খাবার, ওষুধ এগুলি একটা সহজে যেন প্রেরণ করা যায় যাতে তারা মানবিক সাহায্য পেতে পারে, এইটুকুই। কিন্তু এটা নিয়ে পরে অনেক বেশি জল ঘোলা হয়েছে, যে কারণে এটা থেকে সবাই সরে আসছে। তবে তার মানে কিন্তু এই না যে কোনো কিছুই যাচ্ছে না। বেআইনি ভাবে স্মাগল হয়ে বাংলাদেশ থেকে প্রচুর সামগ্রী রাখাইনে যাচ্ছিল, এখনো যায়। তিনি বলেছিলেন এই কিচেন ক্যাবিনেটে যারা আছেন আমি বলছি, তিনি বলেছেন অর্থ উপদেষ্টা মানে অর্থাৎ ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পানি একটা কিচেন ক্যাবিনেট থাকে, আহ যিনি সর্বোচ্চ পর্যায়ে থাকেন, তিনি যাদেরকে তিনি আস্থাভাজন মনে করেন বেশি। ব্যারিস্টার ছায়ানট উদীচী সহ বিভিন্ন জায়গায় যে তাণ্ডব, তার সাথে তার আগে দেখেছি বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বরে ভাঙা হয়েছে। আমি কোনো তেমন শক্ত কোনো অবস্থান কখনোই দেখি না আসলে। সবসময় যেন একটা ফায়ার ফাইটিং এরকম একটা অ্যাটিটিউড ছিল। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। নজিরবিহীনভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন। এছাড়াও নজিরবিহীন গোপনীয়তায় নির্বাচনের মাত্র 3 দিন আগে ডক্টর ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে, যেটি গোপন রাখা হয়েছিল এমনকি তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা সহ সেই ক্যাবিনেটেরই অনেক সদস্যদের কাছে। কেন ঘটছে এমন সব নজিরবিহীন ঘটনা? কোন রহস্যে যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর খলিলুর রহমান হয়ে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রধান ব্যক্তি? অন্তর্বর্তী সরকারের সময় তাকে মার্কিন নাগরিক ইঙ্গিত করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন তিনি তো তার দেশের স্বার্থে কাজ করছেন। তার পদত্যাগও দাবি করেছিল বিএনপি। সেখান থেকে কোন রহস্যে কার ইশারায় সেই খলিলুর রহমানই হয়ে গেলেন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী? ডক্টর খলিল কি আসলে মার্কিন এজেন্ট, নাকি এর পেছনে আছে বহুল আলোচিত ডিপ স্টেটের কারসাজি? ডিপ স্টেট আসলে কতটা ডিপ? এছাড়া অন্তর্বর্তী সরকারের বহুল আলোচিত কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন, কেন এটি নিয়ে এত গোপনীয়তা? অন্যদিকে ভারতে আশ্রিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এ বছরই দেশে ফেরার। তাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না দাবি করে বলেছেন যেভাবে সামরিক বিমানে তাকে ভারতে পাঠানো হয়েছে সেভাবে বিমান পাঠিয়ে ফেরত নেওয়া হোক। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন যখন তিনি নিজেই ফিরতে চাইছেন তখন তাকে ফেরানোর প্রক্রিয়া কি? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। একটা খুব সফট আপনার একটা নিজস্ব জায়গা থেকে জিজ্ঞাসা করি যে এই যে ফুটবল বিশ্বকাপ চলছে, আপনি কোন টিম সমর্থন করছেন? আহ, বাংলাদেশ যেখানে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না, আমি সেই সেসব খেলা নিয়ে আমি তেমন কনসার্ন না। আমার ফুটবল ছিল আবাহনী মোহামেডান, সে যুগ তো পার হয়ে গেছে অনেক আগে। এখন আমি জাস্ট সত্যিকার অর্থে কারোর প্রতি আমার তেমন কোনো পক্ষপাতিত্ব নেই। আপনার ১ম লাইনটি খুবই ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার। আপনি খুবই দারুণ কূটনীতিবিদ। আমরা সেটা সবাই অবগত। মানে শুনেই মনে আমি হলো। ক্রিকেট নিয়ে আমি সবসময় কনসার্ন থাকি। আমি খোঁজ খবর রাখি, আচ্ছা, বাংলাদেশ আচ্ছা। না শুধু অন্যরা কে কি খেলছে সেগুলিও সব খোঁজ খবর রাখি। দারুণ। আ সম্প্রতি আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের এই যে 4th জুলাই স্বাধীনতা দিবস সেটি পালিত হলো সংসদের দক্ষিণ প্লাজায়। আমরা সাধারণভাবে জানি যে এরকম অনুষ্ঠান এম্বাসিগুলো বা দূতাবাসগুলোতে হয়ে থাকে যার দেশের ব্যাপারে। কিন্তু এখানে যে আ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হলো, এই ঘটনাটি আসলে কিভাবে আপনি দেখেন? এটির কোনো বার্তা আছে কিনা?
পারতাম আমি এটাতে মনে করি না। ব্যাপারটা হলো এটা এবারের যে এটা একটু বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, কারণ তাদের 250 বছর হুম। পূর্তি তাদের জীবনের। আহ, কাজে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ, এর চেয়ে বেশি কিছু আসলে আমি জানি না, কারণ কিভাবে এটা এখানে, এটা একটু আনইউজুয়াল তো বটেই, হুম। কোনো সন্দেহ নেই। তবে এতে তো বড় কোনো দোষও আমি দেখি না। হুম। ক্ষতি আছে কি? আমাদের এই জায়গাটা আছে, তারা যদি চেয়ে থাকেন যে তাদের 250 বছর পূর্তিটা সেখানে হোক, এটা দেওয়াতে আমি দোষের কিছু দেখি না। আরো বিভিন্ন দেশ চাইলে আমরা এটা দিব, যে বন্ধু রাষ্ট্ররা যারা আছে। এটা তো আমাকে জিজ্ঞেস করলে হবে না, আচ্ছা, এটা আপনি মানে যারা আপনার এখন এখানে দায়িত্বে এই আছেন তাদেরকে জিজ্ঞেস বক্তব্যটুকু করুন। নেই যে এটা আনইউজুয়াল আপনি বলছেন। এই আনইউজুয়াল জায়গায় কি ধরেন বিভিন্ন রকম কথা, বিশেষ করে ৫ই আগস্ট তার আগে এবং পরে যেগুলো প্রচলিত, যেমন ধরেন শেখ হাসিনা বলতেন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেও বলতেন যে যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকুক। ক্ষমতাচ্যুত হবার পরেও তিনি বলেছেন তার ক্ষমতা পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। আমরা এমন কথা শুনেছি জুলাইপন্থী চিন্তাবিদ ফরহাদ মজহারের মুখে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্চ, অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স থেকে শুরু করে এমনকি ডোনাল্ড ট্রাম্পের মুখেও প্রেসিডেন্ট তিনিও বলেছেন $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক একটা পরিবর্তনের পেছনে। ফলে কিছু কিছু কথা মানে অনেকের কানে আছে। সেখান থেকে আসলে এটা কি আহ, একটা যুক্তরাষ্ট্র এই কাজে সাহায্য করেছে, ফলে তাদের প্রতি একটা বিশেষ প্রতিদান, বন্ধুত্ব বা যুক্তরাষ্ট্রমুখিতার একটা ইঙ্গিত কিনা? প্রশ্নটা একটু লম্বা এই কারণে যে ধরেন এটা তো শুধু একটা আনুষ্ঠানিকতা। আপনি বলছেন এটা ক্ষতি নাই। মার্কিন চুক্তি, সেটা অনেক আলোচিত। বাংলাদেশের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিশ্লেষক তারা মোটামুটি এক বাক্যে বেশিরভাগই বলছেন যে এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী হয়েছে। এমনকি যদি আমি এআইকে বলি সামারাইজ করতে, এআইও বলছে যে এটা আসলে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী চুক্তি হয়েছে। ফলে এটি কি আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকার একটা প্রতিদান? এটা আম, নিয়ে একটি কমেন্ট আমি করেছিলাম, সেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনাও হয়েছে। সেটা হলো যে চুক্তিটা যখন হয় একেবারে শেষ মুহূর্তে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে হুম, আমি এটা বলেছিও যে আমি মনে জানতেন। করি আসলে এটা আমরা না করে বরং আহ, নির্বাচিত সরকার যেটা আর কয়েকদিন পরে আসছে তাদের হাতে ছেড়ে দিলেই ছিল। এটা এক। দ্বিতীয়ত হলো যে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে এটাতে জড়িত ছিল না, এটুকু। এর যে বাইরে আসলে আমি আর কোনো কমেন্ট এটা নিয়ে করতে চাই না, কারণ বাকিটা তো সরকার দেখবে যে আসলে এটাতে কতটুকু আহ, আমাদের স্বার্থ রক্ষিত হচ্ছে। সেটা দেখার বিষয় তো যে সরকার ক্ষমতা আছে তাদের। হুম, সেই সরকারে আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবে ভাবলে এই বিষয়টাতে আপনার যুক্ত থাকবার কথা ছিল। কিন্তু এই যে অস্বাভাবিক, এখানেও একটা ব্যাপার। আপনি ওইখানেও একটা unusual শব্দ ব্যবহার করছিলেন। এটাও একটা খুবই unusual ব্যাপার যে আপনি জানতেনও না ওই সময় যে চুক্তিটা তখন হয়ে যাচ্ছে। আপনি না শুধু, আর উপদেষ্টা পরিষদের অনেকেই জানতেন না যে চুক্তিটা এভাবে হচ্ছে, বা অনেকে বিরোধিতা করেছিলেন বলে দাবি করেন যে চুক্তিটা হচ্ছে। ফলে মানে আপনি আরেকটা অনুষ্ঠানে বলেছিলেন যে কোনো বাধ্যবাধকতা থাকলে সেটা ভিন্ন ব্যাপার। মানে প্রয়োজন কিছু হলে আপনি এখনো যেমনটি বলছেন যে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন পরে হলে। কিন্তু এই বাধ্যবাধকতা কি? সেটি কি আপনি এখন আর উপদেষ্টা নাই বা ওই সরকার নাই। আপনি কি ধারণাও করতে পারেন যে আসলে বাধ্যবাধকতাটা কি ছিল? কেন এরকম চুক্তি হতে পারল? সত্যি কথা বলি, আমি আমি ধারণা করতে পারি না এক্স্যাক্টলি কি ছিল, সেটা আমি ধারণা করতে পারি না। আর এটা যে বাধ্যবাধকতা থাকতে পারে আমি বলেছি এমন তো না যে ছিল, হুম, অবশ্যই। আম, চুক্তিটি আমি আবার যেটা বলতে চাই সেটা হলো যে আসলে হয়তো আর কয়েকদিন পরে করলেই এটা আরো ভালো দেখাতো। আম, তবে যেহেতু একটা প্রসেস চলছিল, হয়তো ভেবেছে যে করে আমরা করি। যদি আহ, একটা তো সময়সীমা থাকেই সব সময় যে এটা থেকে বের হয়ে যাওয়া যায় প্রয়োজন হলে। যদি বর্তমান সরকার মনে করে যে এটা বাংলাদেশের স্বার্থের অনুকূল না, তাহলে তো এটা থেকে বেরিয়ে আসতে পারে। হুম। আমি শুনছিলাম এরকম একটা বক্তব্য। আপনার কাছ থেকে শুনছিলাম নাকি কোনো বিশিষ্ট কূটনীতিক বা আ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, সম্ভবত আপনার কথাই মনে পড়ছে। বলছিলেন যে একটা চুক্তি, বা আপনি নাও হতে পারেন। আমি আসলে ঠিক মনে করতে পারছি না, ফলে রেফার না করি। যে চুক্তি, আন্তর্জাতিক একটা চুক্তি করা যত সহজ, সেখান থেকে আসলে বের হয়ে আসাটা সেখানে আর অতটা সেটি আসলে অত সহজ ব্যাপার না। তো এটা নিশ্চয়ই যারা চুক্তিটা করেছেন তারা বুঝেই করেছেন যে এটা চাইলেই পরবর্তী সরকার, যদিও ক্লজ আছে চাইলে বের হতে পারবে, কিন্তু বের হওয়াটা এত সহজ না। না, তবে যে কোনো চুক্তি তো রিভাইজ করা যায়, নতুন করে আবার নেগোশিয়েট করা যায়, এটা করা সম্ভব যে কোনো সময় আমি মনে করি। যদি মনে করা হয় যে কোনো একটি ক্লজ, কোনো অংশ একটি দেশের জন্য অসুবিধা, তখন সেটা তো হতেই পারে। হুম।
ধরেন আমরা যখন 5ই আগস্টের পরে শুনেছি আওয়ামী লীগ সরকার ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, অনেক গোপন চুক্তি করেছে। তারপরে সেই চুক্তি মানে কোনগুলা গোপন চুক্তি, গোলামি চুক্তি সেগুলো রিভিজিট হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় বা কয়টা হয়েছিল? না, এটা কিন্তু আমরা এভাবে বলিনি। একটা বিষয় হলো যে আপনি চুক্তি যখন করবেন তার আগে তো আপনাকে এগুলি সব চিন্তা ভাবনা করতে হবে। সেটা আমি এই চুক্তির ক্ষেত্রে আমি তাই মনে করি যে আসলে আরেকটু সময় নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করে নির্বাচিত সরকার করলেই হয়তো ভালো হতো সেটা। তো আহ, কিছু বিষয় আছে যেখানে আপনার বাধ্যবাধকতা থাকে, যেমন ধরুন আদানির সাথে যে আহ, চুক্তি হয়েছে বিদ্যুৎ ক্রয়ের ব্যাপারে, এটা নিয়ে প্রচুর আহ, স্পষ্টতই কতগুলো জিনিস আছে যেগুলি বাংলাদেশের সাথে পরিপন্থী। যেমন মনে করুন যে কয়লার দাম, সমস্ত পৃথিবীতে কয়লার যা দাম তার থেকে অনেক বেশি দাম ধরে তার আদানি নিজের কয়লা নিয়ে আসতে হবে। এবং আসলে তো এই ধরনের চুক্তিতে আহ, হওয়া উচিত সিম্পলি যে প্রতি কিলোওয়াট আওয়ার চুক্তির জন্য বিদ্যুতের জন্য তুমি এত টাকা পাবে। হুম। এর বাইরে তো আসলে কোনো কিছু থাকা উচিত না। তুমি কোথেকে কয়লা আনবে, কারণ এটা বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশে যেখানে হচ্ছে যেই আহ, বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেখানে কয়লা বাংলাদেশে আনতে হচ্ছে, কাজেই সেই কয়লার কি হবে, অথবা তেল অথবা গ্যাস আনতে হচ্ছে, সেটা একটা প্রশ্ন আসে। ভারত থেকে বিদ্যুৎটা আসবে, উনি কি ভারতীয় কয়লা দিয়ে করবেন নাকি অস্ট্রেলিয়ান কয়লা দিয়ে করবেন, সেটা তো আমাদের বিষয় না, সেটা ভারতের বিষয় হতে পারে। কাজে আমাদের সাথে চুক্তি হওয়া উচিত ছিল শুধু যে বিদ্যুৎ দেবেন, এত আহ, পয়সা করে পাবেন আপনি প্রতি ইউনিটের জন্য। সেটা না করে এটা একটা অনেক বেশি ইস্যুজ নিয়ে আসা হচ্ছে, যে কারণে বাংলাদেশের জন্য সমস্যা হচ্ছে যে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে জিনিসটা। তো এই ধরনের স্পষ্ট যেটা একটা সমস্যা আছে, সেটা পুনর্বিবেচনা করা যায়। কিন্তু পুনর্বিবেচনাতে কিন্তু আমি আবার যেটা বলছি সেটা হলো যে দুই পক্ষকে একসাথে হতে হবে। হুম। কারণ এই কিন্তু এটা কি চুক্তিতে এটা তো অন্তর্বর্তী এর থেকে সরকারের সময় করা যায়নি। বেরিয়ে আসার কোনো না সম্ভব হয়নি। কারণ আমি যতটুকু জানি যে আহ, যে দায়িত্বে ছিলেন তিনি এটা নিয়ে নাড়াচাড়া করছিলেন, কিন্তু এটা খুব সহজ নয় জিনিসটা, এই জন্য যে এটা থেকে তো বেরিয়ে আসার ক্লজ নেই যে আমি ইচ্ছে করলে এটা বাতিল করে দিতে পারবো চুক্তি, সেরকম ব্যবস্থা তো নেই। কারণ এটার মধ্যে অনেক আর্থিক সংশ্লেষ জড়িত আছে। হুম। তো আপনি কি মনে করেন এই সরকারও আসলে যে বাণিজ্য চুক্তি হলো মার্কিন বাণিজ্য চুক্তি বলে পরিচিত সেটা থেকে মানে চাইলেই বেরিয়ে আসতে পারে? না, আমি সেটা মনে করি না। আমি মনে করি না যে চাইলে এটা বেরিয়ে আসা যাবে। তবে আমি মনে করি যে এটার যেটা ইমপ্লিমেন্টেশনে যেটা প্রশ্ন আছে, আহ, প্রয়োগ করা, সেক্ষেত্রে অবশ্যই পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের সুযোগ সৃষ্টি হবে। আচ্ছা। মানে ওই জায়গাটা একটু অস্পষ্টতা রয়ে গেল এবং অস্পষ্টতা রয়ে গেল কারণ এখনো আসলে কেউ এটা নিয়ে কথা বলছে না। সংসদের বাইরে এত বিশ্লেষকরা বলছেন, সংসদে এটা নিয়ে আলোচনা হয় না। সো অনেক বড় প্রশ্নবোধক এটার মধ্যে রয়েই যাচ্ছে। যেটি আসলে গোপন চুক্তি ছিল, পরে প্রকাশ্য হলো যখন, তখন আর এটা আলোচনা করা হচ্ছে না এটা নিয়ে। আমি একটু ওই প্রসঙ্গটাও যেতে চাই যে, তখন আমরা মানবিক করিডোর বলে একটা কথা শুনেছিলাম। আপনার মুখে ১ম শুনেছিলাম যে, জাতিসংঘের তত্ত্বাবধানে একটা মিয়ানমারকে একটা মানবিক করিডোর ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমরা প্রেস সচিবের মুখে শুনলাম এরকম কোনো আলোচনাই হয় নাই। নিরাপত্তা উপদেষ্টার মুখে শুনলাম না মানবিক করিডোর না, এটা একটা প্যাসেজ। কিন্তু সেই করিডোর আর প্যাসেজের মধ্যে পার্থক্য কি সেটা আমরা কেউ বুঝলাম না ঠিকমতো। মানে উনার কথা থেকে আমরা স্পষ্ট হতে পারলাম না। তারপরে আপনাকে আরেকটা আয়োজনে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি বলেছেন এ ব্যাপারে প্রশ্ন না করতে। এবং তারপরে আরো আমরা দেখলাম সেনাপ্রধান সরাসরি বলে দিলেন, "নো ব্লাডি করিডোর বিজনেস।" আসলে কি হয়েছিল? তার মানে পরিক্রমাটা আমরা এভাবে দেখেছি। কি হয়েছিল? এটা পুরো বিষয়টা ছিল যে আহ, রোহিঙ্গা এবং রাখাইন যে আহ, মানুষগুলো আছে ওখানে, তারা মানবিক দিক থেকে একটা খারাপ অবস্থা ছিল, কারণ তাদের কাছে খাদ্য ওষুধ পৌঁছছিল না ঠিক মতো, বা লিগালি পৌঁছেছিল না। তো এই জন্য তখন ইনিশিয়েটিভটা যেটা নেওয়া হয়েছিল সেটা হলো যে আসলে কোনো রাস্তা তৈরি করা ওই ধরনের কোনো কিছু না, যেটা যে কারণে আমার মনে হয় এই করিডোর শব্দটা হয়তো ইল অ্যাডভাইসড হয়েছিল। আসলে তো এটা নিয়ে আলাপ আলোচনা যে আগে একেবারেই হয় নাই তারা, কিন্তু মূল বিষয়টা ছিল যে তাদেরকে জাতিসংঘের তত্ত্বাবধানে কিছু খাবার ওষুধ এগুলি একটা সহজে যেন প্রেরণ করা যায়, যাতে তারা মানবিক সাহায্য পেতে পারে, এইটুকুই। কিন্তু এটা নিয়ে পরে অনেক বেশি জল জল ঘোলা হয়েছে, যে কারণে এটাকে পরে এটা থেকে সবাই সরে এসছে। তবে তার মানে কিন্তু এই না যে কোনো কিছুই যাচ্ছে না। বেআইনি ভাবে স্মাগল হয়ে বাংলাদেশ থেকে প্রচুর সামগ্রী রাখাইনে যায়, যাচ্ছিল, এখনো যায়। আচ্ছা। আ এই সব বিষয়গুলোর মধ্যে আমরা নিরাপত্তা উপদেষ্টাকে দেখেছি। তিনি শুনতে পেতাম যে তিনি হচ্ছেন
ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা অনেক সময় এটা বলা বা ডেপুটি প্রধান উপদেষ্টা এরকমটা অনেকটা বলা হতো এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং এই বাণিজ্য চুক্তির পেছনেও আমরা জেনেছি যে তিনি আসলে ভূমিকা পালন করেছেন। এবং তিনি আসলে মানে ৫ই আগস্টের পরে যখন আপনাদের সরকারটা গঠিত হলো তখন অনেকেই যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসলেন। অনেকেই বলেন তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছেন। আপনি তার দীর্ঘদিনের বন্ধু। এরকমটা ভাববার বা বলবার কি কারণ আছে? মানে মার্কিন চুক্তি সেগুলো একটা রহস্যজনক ব্যাপার তো আছেই। তারপরে রহস্যজনকভাবে এই সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়া, এই রহস্যগুলোর কোনো সমাধান হয় না বলেই এই প্রশ্ন যে তিনি আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছেন, এমনটি ভাবার সুযোগ আছে কিনা? দেখুন, এই যে উপপ্রধান উপদেষ্টা ইত্যাদি এগুলি নিয়ে আমরা রসিকতা করতাম। আরো দুই একজন যারা একটু ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন তাদেরকেও এগুলি কথা বলা। এটা নিতান্তই আমি মনে করি যে এটা আলাপ আলোচনার একটা বিষয়, জাস্ট ওই ইনফর্মাল কথাবার্তার বিষয়। আহ, নিঃসন্দেহে প্রফেসর ইউনুসি এবং তার নির্দেশেই আমরা কাজকর্ম করতাম। আহ, তো উনি কারো উপরে আহ, তার আস্থা বেশি থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। হয়তো তার উপর আস্থা বেশি ছিল, আহ, যে কারণে উনি তার উপর হয়তো নির্ভর করতেন। এগুলি সবই হতে পারে। এটা এটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে একটা মন্ত্রিসভায় যখন 40 জন মন্ত্রী থাকে, সবাই কিন্তু টপ যিনি থাকেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যাই হোক, সবাই যে এক সমান অ্যাক্সেস বা এক সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা কিন্তু না, এটা স্বাভাবিক ব্যাপার। তো যিনি সর্বোচ্চ পর্যায়ে থাকেন তিনি যার উপর আস্থা রাখেন, আহ, স্বাভাবিকভাবেই তার গুরুত্ব একটু বাড়ে, তার ইনফ্লুয়েন্সও বাড়ে। আমি এটাকে সেভাবেই দেখি এবং এটাতে আমি কোনো দোষের কিছু খুঁজে পাই না। আর আহ, বাংলাদেশের একজন মন্ত্রী, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের স্বার্থ না দেখে অন্য কোনো দেশের স্বার্থ দেখবেন, এটা আমি বিশ্বাস করতে রাজি না। হুম। মানে আ বিভিন্ন সময় তো আসলে এটা হয়েছে যে দেখা গেছে যে আসলে বিভিন্ন দেশের টপরাই আসলে অন্য দেশের কোথাও এজেন্ট। এরকম ঘটনা তো আন্তর্জাতিক বিভিন্ন কাহিনী খুঁজে দেখলে পাওয়া যায়। মানে এই রহস্যগুলোর কোনো সমাধান হয় না তো ফলে এই প্রশ্নটা জাগে। যে এই যে একটা বক্তব্য আছে যে তিনি আমেরিকার পক্ষে আমেরিকার স্বার্থে কাজ করেন, এর কি কোনো বাস্তবতা আছে কিনা? এর ফলে আপনাকে আসলে এই প্রশ্নটা করছিলাম। তাহলে আসলে আপনি কি বলতে পারেন আপনার কাছে কি এই রহস্যগুলোর কোনো নিশ্চয়ই আপনাদের মধ্যে আলোচনা ছিল বা প্রশ্নগুলো সবার মধ্যে যেহেতু জেগেছে, আ আপনি বিশিষ্ট মানে আপনার চিন্তা শক্তির মধ্যে আপনার কাছেও নিশ্চয়ই এসেছে যে তিনি প্রধান উপদেষ্টার এত আস্থাভাজন। আবার এই বিএনপি সরকারেরও এমন আস্থাভাজন হয়ে গেলেন, যেই বিএনপির পক্ষ থেকে যাকে এখন আবার বিরোধীরা আসলে ডেপুটি প্রাইম মিনিস্টার বা ডি-ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা বলছি। অনেকেই আসলে বলেন বিরোধী পক্ষের। আ তারা বলেন। তো তিনি বলেছিলেন তাকে দেশবিরোধী তিনি মানে আমি মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে সেই সময় বলেছেন যখন তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তাকে দেশবিরোধী বলেছিলেন, তাকে মার্কিন নাগরিক বলেছিলেন। মানে তিনি এখন কোন রহস্যের জালে তিনি এই সরকারের এত আস্থাভাজন হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন? এটা এর উত্তর আমার কাছে নেই এবং আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। বরং আমরা প্রসঙ্গান্তরে যাই। আচ্ছা, মানে উত্তরটা একদমই নাই নাকি আসলে আপনি এভয়েড করতে চান? না, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, আচ্ছা কারণ ঠিক আমি আছে। আসলে জানি না ভালো। আপনি এটা যারা ভেতরে আছেন তারা হয়তো বলতে পারবেন। ভেতরে আসলে কারা থাকেন? এটা তো বলতে পারবো না, এটা খুবই কঠিন, এই আপনাদেরকে খুঁজে ভেতরের বের করতে মানুষ হবে কি কারা। ডিপ স্টেট? মানে অনেক রহস্য আছে। বুঝি না বলেই হয়তো উল্টাপাল্টা প্রশ্ন হতে পারে। ভেতরের মানুষ কি ডিপ স্টেট? শুনুন, এই ডিপ স্টেট নিয়ে যে কথাবার্তাগুলি হয়, আমি আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে যে কোনো ঘটনাই ঘটে, এমন না যে ডিপ স্টেট সেটাকে সবসময় তারা যা চায় তাই বা ঘটাতে পারে, তা না কিন্তু। ডিপ স্টেট সবসময় চোখ কান খোলা রাখার চেষ্টা করে। আমি আন্তর্জাতিক পর্যায়ে যেটা দেখি, যেটুকু আমার অবজারভেশন আছে আর কি। এবং তারা পরিস্থিতি যেটা থাকে সেটাতে তাদের যেটা সবচেয়ে সুবিধা হয় সেটা তারা করার চেষ্টা করে। এটাই কিন্তু মানে ধরুন, আমি খুবই আনপপুলার, আমাকে কোনো ডিপ স্টেট এনে বসিয়ে দিতে পারবেন না। কিন্তু যিনি পপুলার, তার সাথে তারা থেকে হয়তো তাদের নিজেদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে পারবে। এটাই, এভাবেই চলে পৃথিবী। হুম। আ মানে ভেতরে কারা সেটি বোঝার মানে উম এখানে পপুলার বা তিনি যোগ্য, তার যোগ্যতা নিয়েও কোনো প্রশ্ন নাই বলে সবাই বলেন। ফলে ডিপ স্টেট কোথাও কি তাকেও পুশ করছে কিনা একটু বুঝতে চাচ্ছিলাম। যাই হোক আপনি এই প্রসঙ্গে বলতে চাচ্ছেন না। একটু এ প্রসঙ্গে কি বলবেন যে আ ধরেন যখন লন্ডন বৈঠক হলো, তখন তিনি দেখা গেল যে ওখানে নিরাপত্তা উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ব্রিফিং এও কথা বলছেন। আ মানে ওখানেও পররাষ্ট্র উপদেষ্টা থাকতে পারতেন। কিন্তু সেখানে নিরাপত্তা উপদেষ্টা। যাকে আবারও বললাম যে ওই অবস্থা যার পদত্যাগ দাবি করেছেন কি তার কিছুদিন আগেই বিএনপির পক্ষ থেকে। তিনি সেখানে গিয়ে মানে একটা নেগোসিয়েশন এর মধ্যে তিনি আছেন। কেন?
হয়তো বিএনপির মধ্যে কোনো আহ, হয়তো বিএনপির মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর তফাৎ ছিল হয়তো, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল হয়তো, আমার অনুমান। এর চেয়ে বেশি কিছু আসলে তো আমি জানি না। আচ্ছা। মানে অনেক কিছুই খুব জানি না, খুব বুঝতে পারি না এখানে কি হলো। আ মানে আপনি কেন ছিলেন না এই জায়গাগুলোতে? আপনি তো পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা থাকার কথা এই ধরনের প্রোগ্রামগুলোতে। আপনি মানে কেন ছিলেন না? না দেখুন, ওখানে আহ, আমি কিন্তু প্রফেসর সাথে সব ভিজিটেই যাইনি, হুম, হুম, এবং সব ভিজিটে যাওয়ার প্রয়োজনও পড়ে না। যেমন এখানে উনি গেছিলেন আসলে রাজার কাছ থেকে একটা উপহার নেওয়ার জন্য, হুম, একটা উপহার কেন মানে উপাধি নেওয়ার জন্য। এখানে যে পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারতো, কিন্তু থাকাটা অতটা জরুরি কিছু না। ওখানে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ হয়নি। হুম, যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হতো তাহলে সেখানে পররাষ্ট্রমন্ত্রী না থাকাটা অস্বাভাবিক হতো। কিন্তু প্রোগ্রামটা ছিল আসলে রাজার কাছ থেকে একটা ইয়ে নেওয়া। এবং আরেকটি বিষয় হলো যে উনি উনি যখন থাকবেন ওখানে, তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তখন দলের মোটামুটি প্রধান, তিনি তার সাথে দেখা করবেন, এটাও ঠিক ছিল। তো এই যে রাজনৈতিক যে বিষয়গুলি, অভ্যন্তরীণ রাজনৈতিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আমি দেখতাম না। হুম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ওনার বিচরণ তো সবখানেই ছিল। আহ, কাজেই উনি ওখানে ছিলেন, এটাই বরং স্বাভাবিক, কারণ আমি তো ওখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারতাম না। আচ্ছা, আপনি বলছেন যদি এই হিসেবে আমি প্রধানমন্ত্রীর সাথে এটাকে খুব অস্বাভাবিক হিসেবে দেখি। আপনি বলছেন যে যদি এখানে যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে ওনার প্রোগ্রাম থাকতো, তাহলে সম্ভবত আমি যেতাম, এবং আমার যাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা ওখানে যখন গেলেন মানে প্রধান উপদেষ্টার টিম তখনও শুনলাম তার সাথে দেখা হতে পারে, যোগাযোগের চেষ্টা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর সাথে দেখার কথা বলা হয়েছিল। যদিও স্কেডিউল তখনও বলা হয় নাই। এটা একটা সরকারি সফর এই মর্মে ব্যাখ্যা করার সময় এটাও বলা হয়েছিল দেখা হতে পারে। তো এই ধরনের কথা আসলে বলা হতো কেন? ধরেন এটা না শুধু ধরেন কাতারের আমিরের আমন্ত্রণে তিনি গেলেন বলে জানানো হলো। পরে গিয়ে দেখা গেল কাতারের আমিরও বিদেশে। তিনিও দেখা করলেন না। প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে বলে শুনে গেলাম আমরা যে তিনি যাচ্ছেন সেখানে দেখা হবে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে। পরে শুনলাম তিনিও নাকি বিদেশে গেছেন ওই সময়। মানে এবং তিনি আসলে বিদেশে তখনও যান নাই। মানে এরকম একটা লেজে গোবরে পরিস্থিতি ছিল। এরকমটা কেন হয়েছিল? এই যে প্রশ্নগুলি করছেন তার অনেকগুলির জবাব আমার কাছে জানা নেই, তবে আমি এটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে যদি হতো, ব্রিটিশরা যথেষ্ট আহ, গোছালো, অবশ্যই একটা নিশ্চয়তা পেতাম আমি, সেটা আমরা পাইনি। কাজে আমি ধরে নিয়েছিলাম যে আসলে দেখা হবে না। হুম। তাহলে কি একটা অত্যুক্তি ছিল প্রেস মানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার? অনেক সময় হয়তো প্রত্যাশা করা হয় সেগুলি সবকিছু পূরণ হয় না, হয় যে তা না। যেমন আমরা যখন চীনে যাই, আহ, উনি কিন্তু যাচ্ছিলেন অন্য একটা প্রোগ্রাম, কিন্তু সেখানে শি জিনপিং এর সাথে যদি দেখা না হয়, তাহলে ওনার এখানে যাওয়াটা ঠিক সঠিক ছিল না। হুম, যদিও ওনার অফিস থেকে চাচ্ছিল যে উনি ওখানে ওই হাইনানে হাইকোর্টে যাবেন। তো এটা আমি বলেছিলাম যে এটা আমার উপর ছেড়ে দিন, উনি যদি আহ, যেতে হয় তবে ওনার আসলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দেখা হতে হবে। হুম, এবং আমি তাদেরকে এটাও আশ্বস্ত করেছিলাম যে আমি মোটামুটি নিশ্চিন্ত যে দেখা হবে, সে ব্যবস্থা আমরা যাওয়ার আগেই করবো। আজ আপনারা তাড়াহুড়ো না করে এটা আমার করতে থাকি, এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা যাওয়ার আগে প্রোগ্রাম অ্যাবসলিউটলি কনফার্ম করে তারপরে গেছি। একই ঘটনা ঘটেছে কিন্তু উনি যখন ওই নিকেই প্রোগ্রামে গেছেন জাপানে, সেখানে কিন্তু আমরা আগে কনফার্ম করে গেছি যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, এবং এটাই নর্ম কিন্তু। কাজে যখন এটা হয় না, তখন আসলে ধরে নেওয়া যায় যে দেখা না হওয়ার সম্ভাবনাই বেশি। হুম। কিন্তু তখন আসলে এগুলো বলা হয় কেন? মানে মনে হয় যেন পাশের বাসায় দেখা করতে গেলাম, কলিং বেল দেখলাম যে তিনি বাসায় নাই। এরকম একটা বিষয় মনে হচ্ছিল তখন। যেভাবে এটা বলা হচ্ছিল। ধরুন, এটা হয় কোথায়, এটা ইউরোপে হয়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই জাস্ট একটা মানে কি বলে এটাকে, ওই ওয়ার্কিং মিটিং এর জন্য ঝট করে চলে যায়, গিয়ে মিটিং করে 1 ঘন্টা পর হয়তো ফেরত চলে আসে সেটা। তো আমাদের ক্ষেত্রে এই দূর দূর দেশগুলিতে যখন আমরা দেশের সাথে সম্ভব, কাজে এটা আমাদেরকে, যখন আমরা কোনো ভিজিট করি আমরা আসলে পুরো প্রোগ্রাম করেই যাই, আটঘাট দিতে যাই। হুম, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এও আমরা শুনেছিলাম এই দেখা হবার কথা। এখানে কি তাহলে একটা মিসকমিউনিকেশন হয়েছিল বলে আপনি মনে করেন এখন? একটা অনিশ্চয়তা ছিল।
আচ্ছা। মানে ঠিক সঠিকভাবে নিশ্চয়তাটা পাওয়া যায়নি না। এটাকে সরকারি সফর তাহলে কেন বলা হচ্ছিল? প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে না। দেখা হয়েছে সেখানে বাংলাদেশের মানে হবু প্রধানমন্ত্রীর সাথে। ওটা একটা মানে ব্যক্তিগত জায়গা থেকে না, ওটা তো রাষ্ট্রীয় কোনো একটা ব্যাপার না। বা ওটা তিনি একটা শুধু কিংস চার্লস হারমোনি রাষ্ট্র অ্যাওয়ার্ড নিতে গেছিলেন। জি, জি। না, কিন্তু উনি যখন রাজার কাছ থেকে একটা অ্যাওয়ার্ড নিতে যাবেন সেটাও একটা সরকারি ব্যাপার। এটা কি প্রধান উপদেষ্টা সেটা তো হিসেবে তিনি অফিসিয়াল। পেয়েছিলেন? নাকি ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস? ব্যক্তিও যদি হন উনি তো প্রাইভেট প্রতিষ্ঠান। হুম, মানে উনি তো তার নিজের গ্রামে যদি যান সেখানে সিকিউরিটি ব্যবস্থা পুরোটাই করতে হবে। হুম, মানে তিনি তো অনেক পুরস্কার বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকেন বলেই প্রশ্ন যে ব্যক্তি যখন পুরস্কার পান তখন সেটাকে রাষ্ট্রীয় সফর বলা হয়। না, ব্যক্তি যখন উনি যখন শুধু ব্যক্তি প্রধান উপদেষ্টা না, প্রধানমন্ত্রীর অবস্থানে না, তখন সেটাকে শুধুই ব্যক্তির বলা চলে। কিন্তু যখন উনি যাচ্ছেন ওনাকে যে কারণেই পুরস্কারটা দেওয়া হোক না কেন, কিন্তু যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, কাজে এটাকে সরকারি সফর করতেই হবে। হুম। ধরেন এখন যদি কোথাও যান ডক্টর খলিলুর রহমান তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যাবেন নাকি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে যাবেন? নাকি ২ টা হিসেবেই যাবেন? যেহেতু আহ, তিনি ২ টা পদই না, হোল্ড করেন। এটা উনি দুটো হিসেবে যেটা, এটা হলো এক দিকে হলো ওনার দুটো রোল এখানে সম্পূর্ণ ডিফাইন্ড আলাদা থাকবে। উনি যদি কোনোখানে যান আহ, দ্বিপাক্ষিক সফরে, তাহলে সেটা তো উনি প্রধানমন্ত্রী হিসাবেই যাবেন। হুম, আর যদি ইউএন এর কোনো সফরে যান, যেটা উনি আমি নিশ্চিত যে অনেক সফরে উনি যাবেন আগামী এক বছরে, সেটা ইউএন এর পক্ষ থেকে যাবেন। সেটাকে আমরা তখন ইউএন এর পক্ষ থেকে একটা সফর হিসাবে দেখি। তবে তার পদবি তো যখন যাবেন উনি, তখন যে দেশে যাবেন তারাও জানে যে উনি জেনারেল অ্যাসেম্বলির সভাপতি। সেটা তো হুম, থাকবেই। আচ্ছা। আম ফলে এটিকে সরকারি সফর বলা চলে। অনেক সরকারি সভা বলা যায়। আচ্ছা, আচ্ছা। আম অ বহুল আলোচিত বিষয় হচ্ছে কিচেন ক্যাবিনেট যেটা নিয়ে আপনি কথা বলেছেন। আরো অনেক উপদেষ্টারাই কথা বলেছেন এবং আমি দেখছিলাম একটি অনুষ্ঠানে আ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নাম বলেছেন ১ম একটি টক শোতে। তিনি নাম বলেছেন। তিনি বলেছিলেন এই কিচেন ক্যাবিনেটে যারা আছেন আমি বলছি। তিনি বলেছেন অর্থ উপদেষ্টা মানে অর্থাৎ ডক্টর সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এনাদের নাম তিনি উল্লেখ করেছেন। আ আপনি এর সাথে কি বলবেন এই নাম শুনে? এনারাই ছিলেন কিচেন ক্যাবিনেটে? আমি আমি এই নামগুলো কনফার্ম করবো না। হুম, নামগুলো আমি কনফার্ম করবো না। আমি শুধু যেটুকু বলেছি এটা আমি আবার রিপিট করবো। সেটা হলো যে কোন সরকারের, এই যেটা আমি বলছিলাম যে সব মন্ত্রী সব সিদ্ধান্ত বা উচ্চতর সিদ্ধান্তের ব্যাপারে জড়িত থাকেন না, হুম, যাতে তাদের প্রত্যেকের আলাদা আলাদা পোর্টফোলিও থাকে। পার্লামেন্টারি সিস্টেমের ক্যাবিনেট বা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ক্যাবিনেট আসলে একটা কিচেন ক্যাবিনেট থাকে। আহ, যিনি সর্বোচ্চ পর্যায়ে থাকেন তিনি যাদেরকে তিনি আস্থাভাজন মনে করেন, বেশি যাদের উপর বেশি আস্থা রাখেন, অথবা যাদের যোগ্যতা বেশি বলে মনে করেন, তাদের কয়েকজনের সাথে তিনি কনসাল্ট করে বড় বড় সিদ্ধান্তগুলো নেন। হুম। এটা অস্বাভাবিক কিছু না, এটা একটা প্রচলিত ব্যবস্থা। এটা প্রফেসর ইউনূসের সরকারে ওটা ছিল। আমি এটুকুই কনফার্ম করতে তাহলে পারি, এটা ছিল নিয়ে এত এবং অনেক লুকাচাপা কেন? মানে থাকতেই যেহেতু পারে, সাধারণই যেহেতু ব্যাপার তো কারা ছিলেন বললে সমস্যা কি? আমার কিন্তু মনে হয় কোনোখানেই কিচেন ক্যাবিনেটের মেম্বার কারা এটা নিয়ে কিন্তু ওরকম স্পষ্টভাবে বলা হয় না আমার জানা মতে। আমি ভুল হতে পারি। কিন্তু বললে কি এটা কোনো সবখানে সমস্যা? একটা যেহেতু এটা একটা এটা ইউজুয়াল ব্যাপার। বিভিন্ন দেশে, এটা একটা দেশে হয়। এটা একটা ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট। আসলে এটা একটা ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট, তো এই জন্য নামগুলো ভাবে বলা হয়নি কখনো। কিন্তু আহ, যে একটা অস্তিত্ব ছিল, তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা। আম আপনি বলেছিলেন আরেকটা অনুষ্ঠানে যে আপনি অ্যা ৩ বার পদত্যাগের কথাও ভেবেছিলেন। কি ঘটনা ঘটেছিল আপনি ভেবেছিলেন সেই ঘটনা? একই কথা আর বারবার বলে তো লাভ নেই। আমি আমি শুনেছি ডিটেলসে যে যাব আপনি না। আমি বলেছেন আপনি আসলে ৩ বার ভেবেছিলেন। ফলে আমার জানতে ইচ্ছা করেছে কোন সময় আসলে কি না, ঘটেছিল? ভাবনা না, আমি ৩ বার উল্লেখ করেছি, মানে অ্যাপ্রোচ করেছিলেন পদত্যাগ করার জন্য? অ্যাপ্রোচ করেছিলাম বিভিন্নভাবে। তো যাই হোক, একেস ৩ বার আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। হুম। কি ঘটনা ছিল যেটাতে আপনাকে স্ট্রাইক করল যে আপনি ভাবলেন পদত্যাগ? মানে নানান রকম কাজ করতে গেলে তো অসন্তোষ থাকেই। কিন্তু ঠিক কোন ঘটনার পরে আপনার মনে হয়েছে যে এটি একটা সময় আমার এই ডিটেলসে না হয় আমরা নাই যাই। আচ্ছা। এই ডিটেলসে মানে আমরা নাই যাই। আ অ অনেক কিছুই অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক কিছুই রহস্যমণ্ডিত মনে হয়। সেটা সেই রহস্যের জটগুলো অবশ্য দেখুন, একটা জিনিস কি জানেন? ইতিহাস কিন্তু ইমিডিয়েটলি লেখা হয় না। হুম, এর সবই একসময় জানা যাবে। তবে সেটা আসলে পরে জানা যাওয়াই ভালো।
পরে তো একেকজনের সঙ্গে একেক সঙ্গে ভাষ্য না। দেখা যাবে। তখন এটা মনে হবে এটার এক্সট্রিম হাতি দেখার মতো। অন্ধের না, হাতি দেখার না, না, মতো। না। এটা শুনেন, সত্যটা কিন্তু আল্টিমেটলি বের হয়ে আসে। আল্টিমেটলি আপনি ওই মিথ্যা দিয়ে চাপা দিতে পারবেন না। দেখবেন যে আমি ইতিহাসের ছাত্র। জিয়াউদ্দিন বার্নির লেখাতে আ প্রচুর এক্সাজারেশন আছে। কিন্তু কোনটা এক্সাজারেশন ঠিকই কিন্তু ছেঁকে বের করে নেওয়া হয়েছিল এবং তারপরে তার দেওয়া তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের মুসলিম শাসনের ১ম দিকের ইতিহাসের জন্য। এটাই হয়। এটার এক্সট্রিম একটা উদাহরণ আমি আপনাকে দিই। এক্সট্রিম উদাহরণ হচ্ছে যে জহির লাইকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে উনি তো ফরাসি শিক্ষিত ছিলেন। যে আ ফরাসি বিপ্লব সম্বন্ধে আপনার কি ধারণা? হুম, ১৭৮৯। উনি বলেছেন যে আসলে এটা মূল্যায়নের জন্য যথেষ্ট সময় এখনো। হুম, মূল্যায়ন করতে সময় লাগে। আমি নিশ্চিত যে আমাদের যে ১.৫ বছরের সরকার ছিল যেটা প্রফেসর ইউনূস এবং তার সাথে আমরা ছিলাম, এটার প্রচুর আ এখন প্রথমত হয় কি? এখন তো হলো আপনার ওই এই টেলিফোন সেট নিয়েই সবকিছু আ মূল্যায়ন হয়ে যায়। হুম। এগুলি যখন সময় যাবে তখন এর মধ্যে কোনটুকু সত্য আছে সেটুকু ঠিকই বের হয়ে আসবে। জি। আপনি আরেক অনুষ্ঠানে মানে অনেক কিছুই না থাকলেও আপনি অনেক আরেকটা অনুষ্ঠানে বলেছিলেন যে অনেক ব্যর্থতার মধ্যে একটা হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা। আমরা সেই সময়টাতে দেখেছিলাম 'প্রথম আলো', 'ডেইলি স্টার', 'ছায়ানট', 'উদীচী' মানে একটা লন্ডভন্ড তছনছ করার একটা প্রচেষ্টা ছিল। এরপরে আপনাদের মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে, ক্যাবিনেটের মধ্যে কিরকম আলোচনা হয়েছিল? এটা নিয়ে আলাপ আলোচনা যে হয়নি তা না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি জাস্ট একটা কমেন্ট এখানে করব। সেটা হলো যে এটা আমাদের একটা অন্যতম ব্যর্থতা ছিল। যে আমরা আ নিয়ন্ত্রণ নিতে পারিনি। এবং পারেন যেটা নাই ১ম নাকি দিকে মনে চান হচ্ছে নাই? মানে নিয়ন্ত্রণ নিতে পারেন নাই নাকি চান নাই? কারণ আমরা যদি সাংবাদিক নুরুল কবিরের কথা বলি বা সম্প্রতি মতিউর রহমানও আরেকটা সাক্ষাৎকারে তিনিও এরকমটা বলেছেন যে সরকার চাইলে পারত। আমি এ ব্যাপারে সিউর না। আমি এ ব্যাপারে সিউর না এইজন্য যে আ প্রথমত আমি তো সরাসরি এটাতে জড়িত ছিলাম না। এটাতে জড়িত ছিলেন তো হোম মিনিস্ট্রি অ্যান্ড আদার্স। আ আমার নিজেরও প্রচন্ড ক্ষোভ ছিল। আমি ইনফেক্ট যারা আ ওই ইয়েতে ছিলেন যারা মানে আ মূল আন্দোলনে যারা জড়িত ছিলেন আগে, তাদের কারো সাথে তো আমার পরিচয় হয়েছিল সাবসিকুয়েন্টলি। আমি ওই সময়ও তাদেরকে এমনকি যখন ঘটনা ঘটছে তখনও তাদের ২-১ জনকে ফোন করে চেষ্টা করেছি যে, "চেষ্টা করো এটাকে নিয়ন্ত্রণ করার, এটা কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে।" আমি এই কথা বলেছি। যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের সরকারের বিরুদ্ধে যাচ্ছে। আম এটার পেছনে অনেকের কাজ ছিল। আমি মনে করি না যে সরকার চাইলেই পারত। তবে আমি হয়তো এটুকু স্বীকার করতে আমার আপত্তি নেই যে আমরা আরো প্রোয়েক্টিভ হতে পারতাম হয়তো। হয়তো আরো প্রোয়েক্টিভ হতে পারতাম। এটা সম্ভব। মানে এটা তো ঘোষণা দিয়ে হামলা করা হয়েছিল। এমন না এবং ঘোষণা বারবার করে যে সাহায্য চাওয়া হামলা না হয়েছিল। করলাম। কেউ সাহায্য আপনি দিল আরেকটা না। জিনিস খেয়াল করুন। আপনি আরেকটা জিনিস খেয়াল করুন। প্রায় ২০০ আন্দোলন হয়েছে হুম, মাসে। রাফলি। অনেকে হিসাবে যদি ওই ঢাকার বাইরের গুলো ধরা হয় তাহলে নাকি ১০০০ ছাড়িয়ে যেতে হুম, পারে। হুম। আ এবং ইউনূসের সরকারকে স্টেবল হতে না দেওয়া, ঠিকমতো বসতে না দেওয়ার জন্য কিন্তু এটা অন্যতম কারণ ছিল। এটা তেমন কিছু অনেক কিছুই করা যায় নাই শুধু এই আন্দোলন এর মোকাবেলা করতে, করতে। একটা জিনিস চিন্তা করুন, সেই আন্দোলনগুলো কি সব দাবি কি পূরণ হয়ে গেছে? হুম। একটিও হয়নি। আন্দোলনগুলো তো নেই এখন। তার মানে কিছু, কিছু মহল ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনগুলিকে একটা শেষ হলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা এভাবে নিয়ে আসছিল। হুম। অসংখ্যবার তার বাড়ি ঘেরাও করা হয়েছে। তার বাসস্থান ঘেরাও করা হয়েছে। এটা আ মানে শুধু তদানীন্তন সরকারকে দোষ দিলে চলবে না। এটা আরো অনেক ফোর্সেস কাজ করছিল এটার পেছনে। কারা কারা সেই সেটা আমি ফোর্সেস? জানি না। এটা আমি বলতে পারব না। তবে ডেফিনিটলি আমি এম্পিরিক্যালি দেখছি যে এই ২০০ আন্দোলন কোথায় গেল এখন? তার মানে আসলে ওই সরকারকে স্টেবল হতে না দেওয়াটাই ছিল উদ্দেশ্য। হুম। এটার পেছনে কি পলাতক শক্তি দায়ী? নাকি দেশের এখন যারা রাজনীতিতে সক্রিয় আছে তারা দায়ী? মানে কারা? এটা এটা তো আমি বললাম আপনাকে। আমার কাছে কোন তথ্য নেই। কাজেই আমি কোন স্পেকুলেট করতে চাই না এগুলির ব্যাপারে। হ্যাঁ। আ একটা বিষয় মানে অনেকেই শুধু এই সরকারের ব্যর্থতার দিকে তাকানোর চেষ্টা করে। আ আমাকে একটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন যে ৬, ৭, ৮ আগস্ট প্রফেসর ইউনূস ছাড়া আর কোন বিকল্প ছিল বাংলাদেশের হাতে?
এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিতে পারেন। আসলে কোনো বিকল্প ছিল না। হয়তো ওনার ব্যর্থতা থাকতে পারে, অনেক কিছু হয়তো পারেন নাই, কিন্তু ওই মুহূর্তে ওনার কোনো বিকল্প ছিল না। বিকল্প ভাবারও তো কেউ চেষ্টা করে নাই। মানে ভেবেছেনই ওই কয়েকজন তরুণ, তাই তো জানি। আর তো কোথাও এটা নিয়ে ব্রেইনস্টর্মিং হয়ই নাই। তাই নয় কি? ঠিক আছে, তরুণরা ছাড়া অন্য যে মানুষজন ছিল, অন্য যে আরো অনেক কিছু ছিল, তারা কি কেউ এটা নিয়ে কোনো উত্তর দিতে বা বলতে পেরেছে যে এটা না হয়ে অমুকটা হলে ভালো ছিল? আজকে পর্যন্ত এরকম কিছু বলা হয়। না ঠিক আছে, সার্থকতা তো নিশ্চয়ই আছে। সেই সরকার দায়িত্ব নিয়েছিল ওই একটা খুবই vulnerable একটা টাইমে সেই সরকার দায়িত্ব নিয়েছিল। আ অ্যা কিন্তু মানে মানে সবসময় তো আলোচনায় সরকারের ব্যর্থতাগুলোই প্রশ্ন করা হয়। না, এটা আবার অস্বাভাবিক কিছু হ্যাঁ, না। সরকারই শুধুমাত্র সরকারের কিন্তু প্রশংসা করে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে যে আহ, সরকার হয়তো অনেক কিছু পারেনি, কিন্তু প্রাথমিক যে সম্পূর্ণ অরাজক পরিবেশ, সেটা কিন্তু সামাল দিয়েছিল এক। আর শেষে তো একটা নির্বাচন করে নির্বাচিত মানুষদের হাতে ক্ষমতা দিয়ে সরে গেছে। তাহলে শুরু এবং শেষটা তো ভালো ছিল। হুম। কিন্তু শেষ নির্বাচনটাকে আবার জামাত বলে তারা বুকে পাথর দিয়ে মানছে এই নির্বাচনটাকে। এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ষড়যন্ত্রমূলক নির্বাচন হয়েছে। যারা এখন অদ্যাবধি বাংলাদেশে কোনো ভালো নির্বাচনও হয় নাই যেটাতে আহ অন্য পক্ষ বলে নাই যে কারচুপি হয়েছে বা সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ইত্যাদি ইত্যাদি। এই একদম। অভিযোগ চিরদিনই এসেছে। মানে সেটি একটা আপনি জাস্ট প্রথা হিসাবেই দেখছেন এটিকে। আমি অ্যাবসলিউটলি এটাকে প্রথা আপনার হিসেবে মনে দেখি। হচ্ছে নির্বাচনটা কত ভাগ সুষ্ঠু হয়েছে? আম, আমি নির্বাচনকে অন্যভাবে দেখি। আমি ভারতেও প্রচুর নির্বাচন অবজার্ভ করেছি। আমি ভারতে অন্তত 4টা নির্বাচনের সময় আমি পোস্টেড। হুম, কোনো নির্বাচনই পারফেক্ট না, কোনো নির্বাচন পারফেক্ট না, মার্কিন যুক্তরাষ্ট্রের না। হুম, দেখতে হবে যে নির্বাচনের ফল রিফ্লেক্ট করেছে কিনা মানুষের যে জাজমেন্ট থাকে, মানুষ যে জাজমেন্ট গেছে। আমি মনে করি যে আগের 4টা এবং এটাই 5টা নির্বাচন মানুষের যে বিচার মানুষদের মানে যে জাজমেন্ট দিয়েছে সেটা রিফ্লেক্ট করেছে। হতে পারে কম বেশি কিছু ওখানে ওনার জেতা উচিত হয়নি, অমুকের জেতা উচিত ছিল, এরকম হতে পারে কিছু। এটা সবখানে ইন্ডিয়াতে হ্যাঁ, থাকেই। সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিছু কারচুপি, কিছু যায়। কিন্তু সেখানে সরকারের কি কোনো যোগসূত্র ছিল তার মধ্যে? আমি মনে করি না। অন্তত আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে না। স্পষ্ট। আ তাহলে মানে আরেকটু যোগ করে আপনি বলে ফেলেছেন। তারপর আরেকটু যোগ করে বলি। 'প্রথম আলো', 'ডেইলি স্টার', 'ছায়ানট', 'উদীচী' সহ বিভিন্ন জায়গায় যে তাণ্ডব, তার সাথে তার আগে দেখেছি বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বরে ভাঙা হয়েছে। সেটিও ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে একদম। আম সেগুলোর ব্যাপারে আ পরবর্তীতেও কি সরকারকে শক্ত অবস্থানে দেখেছেন? যে না এটাকে আ বিচারের আওতায় আনতে হবে, ব্যবস্থা নিতে হবে। এরকম কি সরকারের অবস্থান ছিল? আমি কোনো তেমন শক্ত কোনো অবস্থান কখনোই দেখি না। আসলে সবসময় যেন একটা ফায়ার ফাইটিং এরকম একটা অ্যাটিচিউড ছিল। সব সামনে যেটা গেছে গেছে, সামনেটাকে সামাল দেওয়া। আসলে সামাল দেওয়ার জন্য আরেকজন এসে আরেকটা সমস্যা এসে হাজির, এই অবস্থাও ছিল। হুম, আহ, আমি এটাকে এভাবেই দেখি যে পাশ কাটানো এবং বিশেষ করে শেষের দিকে তো আহ, আমাদের কয়েকজনের অন্তত পক্ষে, আমি আর কারো নাম বলবো না কারণ তারা নিজেরা বলুন, আমরা ডিটারমিন ছিলাম যে না কোনো অবস্থাতে যেন নির্বাচন আর না পিছায় এবং আমরা যেন এটা শেষ করে দিয়ে সরে যেতে পারি। হুম। আচ্ছা। আপনি উপদেষ্টাদের কথা বলছেন মানে অনেকের নাম বলছেন না। একজন মানে আমার অনুষ্ঠানেই সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি এসে বলেছেন মানে আপনার কাছে আপনি যেহেতু উপদেষ্টাদের সাথে মিশেছেন, দেখেছেন, ক্যাবিনেটে বৈঠক করেছেন, ফলে আপনার কাছে যদি কোনো বিশ্লেষণ থাকে বা তথ্যও থাকে আপনি বলবেন যে তিনি আমার অনুষ্ঠানে এসে বলেছেন একজন সাদা চুলের উপদেষ্টা যিনি চেয়েছিলেন বাংলাদেশকে তালেবানাইজেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া তার উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল, যেটি নিয়ে তিনি আগে থেকেই কাজ করছিলেন। আপনার কাছে কি এরকম কোনো তথ্য ছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে? সুকান্তের স্যার তার ভিউ পয়েন্ট ব্যক্ত করেছেন, সেটা আমি কোনো কমেন্ট করবো না। মানে এটিকে আপনি তথ্য হিসেবে দেখছেন না। ভিউ পয়েন্ট আমি শুধুমাত্র। এটা নিয়ে কোনো কমেন্ট করবো আচ্ছা। আ না। আর আ আরো কিছু বিষয় যে যখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলেন আপনি বলছিলেন যে আসলে আমরা দেখেছি কি vulnerable পরিস্থিতিতে এসেছিলেন। তিনি এসে বলেছেন বড় সুযোগ এসেছে। একটা বড় সুযোগ এসেছে। সেই বড় সুযোগটাকে ওই সরকার কতটা কাজে লাগাতে পেরেছে? যদি মানে ১০ এ আপনাদের সফলতাকে আপনি কত দেবেন? ধরেন মাহফুজ আলমকে এই প্রশ্নটা করা হয়েছিল। আরেকটা অনুষ্ঠানে মাহফুজ আলম উনি এই উত্তর দিয়েছেন ৩ থেকে ৪ তিনি দেবেন। আপনি কত দেবেন? আমি এভাবে ঠিক পয়েন্ট দেব না। আমি বলব যে আসলে
সুযোগটা আসলে ঠিক মতো কাজে লাগানো সম্ভব হয়নি। কারণ আমার বড় কোনো পরিবর্তন তো আলটিমেটলি আনতে পারিনি। অনেকটাই গতানুগতিক রাজনীতি ফিরে এসেছে আমার। হুম। আ আপনি বিভিন্ন সরকারের সময় কাজ করেছেন। আপনি বেগম খালেদা জিয়া সরকারের সময় কাজ করেছেন। তখন আপনি সম্ভবত অতিরিক্ত সচিবের পদে দায়িত্ব পালন অতিরিক্ত করেছেন। সচিব ছিলাম, তারপরে তার আগে ডেপুটি চিফ কর্পোরেটর ছিলাম, আর তারপরে ওই ইয়াং অবস্থায়। হ্যাঁ, ইয়াং অবস্থায়। তারপরে ১১ সরকার আসলো, ইয়াজউদ্দিন ফখরুদ্দিন সরকার। তখন আপনি পররাষ্ট্র সচিব ছিলেন। তারপরে হুম। আপনি শেখ হাসিনা সরকারের সময়ও আপনি দায়িত্ব পালন করেছেন। তখন আপনি কি দায়িত্বে ছিলেন? ছিলেন না? সচিব হিসেবে ৬ মাস ছিলাম, তারপরে আমি ফরেন অফিস একাডেমিতে চলে গেলাম আচ্ছা, তখনও বাচ্চা আপনি কাচ্চাকে পররাষ্ট্র লেখাপড়া সচিব করার। হিসেবে ছিলেন। আপনি এবং তারপরে এই ৬ মাস। অ অন্ত ৬ মাস। তারপরে অন্তর্বর্তী সরকারের সময় একদম পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করলেন। আপনার কাছে কি মনে হচ্ছে কোন সময়টা কমফোর্টেবল কাজ করতে পেরেছেন সবচেয়ে? ফ্র্যাঙ্কলি বলি আমি, আহ, অতিরিক্ত সচিব হিসেবে যখন যখন ছিলাম তখন খুবই কমফোর্টেবল ছিলাম। খুবই কমফোর্টেবল ছিলাম এই জন্য যে আমার উপরে একজন সচিব ছিলেন, আমি আমার দায়িত্ব পালন করছি কাজেই হুম, আমার চূড়ান্ত দায়িত্বটা আমার আমার না। হুম, আহ, আরো আমার উপরে একজন আছেন, তার উপরে তো মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, সে তো অন্য ব্যাপার। আম, পররাষ্ট্র সচিব হিসাবেও কিন্তু আমি খুবই কমফোর্টেবল ছিলাম। কমফোর্টেবল ছিলাম এই কারণে যে প্রথমত আহ, আমাদের একজন কলিগ ছিলেন উপদেষ্টা, আহ, আর ফখরুদ্দিন সাহেবের সাথেও আমার নিয়মিত যোগাযোগ ছিল। অনেক ক্ষেত্রেই উনি আহ, হয়তো উপদেষ্টা মহোদয় হয়তো দেশের বাইরে, হুম। ফখরুদ্দিন সাহেব সরাসরি আমার সাথে প্রচুর বিষয়ে কাজ করতেন। এটা যথেষ্ট কমফোর্টেবল ছিলাম আমি। আমি বলতে চাই না যে এখানে আমি আনকমফোর্টেবল ছিলাম, তবে প্রত্যাশার মতো ছিল না, এটুকু আমি বলতে পারি। এর চেয়ে বেশি আর নাই। ওই সময়ে একটা কথা ছিল ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় তখন মানে তার পরবর্তীতে বলা হয়েছে যে আ সেই সরকার যোগসাজশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনে দিয়ে গেছে। এটি ব্যাপক প্রচলিত। এখনো বলা হয় যে সেই নির্বাচনকেও বর্তমানে বলা হয় যে সেটিও একটা ভালো নির্বাচন না, কারচুপি নির্বাচন এবং আ মানে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। আপনি সেই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কাজ করেছেন ভেতরে। এরকম বলার যৌক্তিকতা আপনি দেখেন কিনা? ২০০৮ এর নির্বাচন। ২০০৮ নির্বাচনে আহ, আবার আমি একই কথায় ফিরে যেতে চাই। আমাদের কিন্তু আহ, দেশের মানুষ একটা প্যাটার্ন কিন্তু সৃষ্টি করেছে। হুম, সেই প্যাটার্ন অনুযায়ী যে সরকারি ক্ষমতা থাকুক, কারণ আহ, সমস্যা অনেক, আহ, সামর্থ্য অনেক কম, কাজে কোনো সরকারের পক্ষে যেন প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। হুম, কাজেই ওই মানুষ ওই সাময়িক উপস্থিত সমস্যাটুকু দেখে, উপস্থিত ব্যর্থতা দেখে, আচ্ছা ঠিক আছে, ও তো ছিল, ওকেই তাইলে নিয়ে আসি আবার। এরকম একটা পরিবেশ ছিল। কাজেই স্বাভাবিক নিয়ম আমি মনে করি যে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি আবার আওয়ামী লীগে আসার কথা। হুম, এটা হলো আমার স্বাভাবিক প্রত্যাশা। এরপরে তো আওয়ামী লীগ এসে পুনর্নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণ বাতিল করে দিল, হুম, যেটা এরপর আর তো, এরপরের নির্বাচনগুলিকে তো আমরা নির্বাচন বলে স্বীকার করি না। হুম, হুম। আসলে সত্যিকার অর্থে এরপরে নির্বাচন হয়নি। ওটার পরে নির্বাচন যেটা এই ইউনিসেফ সরকারের অধীনে যেটা হচ্ছে, এটাই পরবর্তী নির্বাচন। এই ৫টা নির্বাচন বাংলাদেশে নির্বাচন হিসাবে হয়েছে। বাকি আচ্ছা। শুরু থেকে কোনো নির্বাচনই মানে যেরকমটা ঠিক ওই আপনি একটু ওই আগেও বলছিলেন যে পর্যায়ে। যেরকমটা হওয়ার কথা সেরকমটাই হয়েছিল ২০০৮ এর নির্বাচনেও। ফলে অ্যা মানে আমার মনে মোটা হয় তাই। দাগে সুষ্ঠু নির্বাচনের তালিকায় আপনি বিএনপি তখন অনেকখানি ব্যাকফুটে ছিল। হুম। ওটা আচ্ছা তাহলে আচ্ছা। এই যে আওয়ামী লীগ, বিএনপি এভাবে করে মানে আমাদের যে প্রথা বা যে একটা কালচার দেখে এসেছি আপনি বলছিলেন তাহলে এর পরের নির্বাচনে আপনি কাকে দেখতে পান? দেখুন সেটা এই ২০১৪ সালে এটা কিন্তু ভেঙে গেছে। হুম, ২০১৪ সাল থেকে নির্বাচনে পাঠানো হয়েছে। ২০১৮ নির্বাচনে পাঠানো হয়েছে নির্বাচনকে। কাজে আমি এখন আর কোনো প্যাটার্নের দিকে আমার আমার মনে হয় যে সেরকম কোনো প্যাটার্ন আর এখন দাঁড়াচ্ছে। আহ, কি হবে না হবে এটা আগামী ২, ৩, ৪ বছরে বোঝা যাবে। হুম। যদি মানে সেই প্যাটার্নটা ভেঙে গেছে। প্যাটার্নটা ভেঙে গেছে। আ মানে শেখ হাসিনাকে ফেরাতে আপনারা চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সময়। আপনি পরবর্তীতে বলেওছেন আরেকটা অনুষ্ঠানে যে, "আমরা কি আশা করেছিলাম যে তিনি ফিরবেন?" বা সেরকমটা আসলে খুব একটা শক্তভাবে আশাও করা যায় নাই। কিন্তু তিনি এখন বলছেন, এ বছরে তিনি দেশে ফিরবেন। এবং তিনি বলছেন যে, একটা তার ছোট্ট একটা বক্তব্য শুনছিলাম কোনো ক্লিপে। তিনি বলছিলেন যে
তার পাসপোর্ট তাকে দেয়া হচ্ছে না এবং যেভাবে তাকে পাঠানো হয়েছিল সেভাবেই তাকে নিয়ে যাওয়া হোক। তিনি যেতে রাজি আছেন। তাকে সামরিক বিমানে পাঠানো হয়েছিল, আবার বিমান পাঠাতে বলছেন তিনি। আসলে তাকে ফেরানোর প্রক্রিয়াটাই বা কি? মানে তিনি যদি আসতে চানও, যেটি তিনি বলছেন, সেটা কিভাবে সম্ভব? এটা আমাকে কেন প্রশ্ন করছেন? এটা আপনি প্রশ্ন করবেন যারা এখন সরকার পরিচালনা করছে এটা একটা তাদের প্রক্রিয়া সিদ্ধান্তের থাকবে উপর না যে নির্ভর করে। যদি এরকম ব্যক্তিকে ফেরানোর জন্য একটা প্রক্রিয়া থাকার কথা না নাকি? জাস্ট যার যে সরকার সে মনে করবে নিয়ে আসবে। আহ, প্রক্রিয়া যদি বলেন তাহলে তো শুধু যে তার বিচারে তার রায় হয়েছে, কোর্ট চায় যে সে ফিরে আসুক, তাকে নিয়ে আসা হোক, এই পর্যন্ত। সেটার জন্য আমরা চিঠি দিয়েছিলাম, সেটা তো কিছু হয়নি জানেন না। আমি সত্যি কথা বলতে আমি প্রত্যাশা করিনি যে হুম। যাতে করে ভারত তাকে ফেরত পাঠাবে এখানে বিচার সম্মুখীন হওয়ার জন্য। আহ, এখন বর্তমান সরকার এবং উনি ভারত মিলে ঠিক করবে যে কিভাবে আসবে অথবা আসবে না। তো এরকম আমার বা যেরকমটা আমার মতো তিনি কারো বলছেন যে তাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না, তাকে পাসপোর্ট দিতে হবে, তারপর তাকে প্লেন পাঠাতে হবে, তিনি প্লেন করে আসবেন, যেভাবে তাকে পাঠানো হয়েছিল। এরকম প্রক্রিয়া? আপনি আহ, পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, উনি হয়তো এটা বলতে পারবেন। আচ্ছা। আপনি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। আপনার আমলেও চেষ্টা করেছেন, যদিও সেটা আপনি না, নিজে আমার হয়তো ফর্মাল চেষ্টা যে একটা চিঠি দেওয়া যে তাকে ফেরত পাঠাও। আপনি কি আসলে মানে আপনি বলছিলেন যে আমরা কি প্রত্যাশা করেছিলাম যে তিনি আসবেন? এখন কি আসলে সত্যি, সত্যি প্রত্যাশা করা না, হচ্ছে যে শেখ হাসিনা আসবেন? আপনার কি মনে হয়? শেখ হাসিনা ফিরুক, এটা কি সত্যি, সত্যি প্রত্যাশা করা হচ্ছে? আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। একেবারে ব্যক্তিগত, এটার সাথে অন্য কোনো কিছু সম্পর্ক নেই। আমি মনে করি না যে উনি ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। আচ্ছা। হুম, তখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তখন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৬ টি মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা উদ্বেগ জানিয়েছিল বা আহ্বান জানিয়েছিল এবং জাতিসংঘও এটার বিরোধিতা করেছিল। এমনকি সেই মানবাধিকার কমিশনের প্রতিবেদনেও আ সেই বিষয়টা ছিল। এগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো মানে যারা আসলে আন্তর্জাতিক এই মূল্যায়নকে সবসময় আ কি বলে? পাত্তা দিয়েছে বলেই, আমলে নিয়েছে বলেই মনে হয়েছে। তারা আসলে এই বিষয়গুলোকে কেন কোনো রকমই আমলে নিল না? নাকি এটি নিয়ে কোনো কথা ছিল যে এরকম চাপ যে বাইরে থেকে আসছে বা বক্তব্য আসছে? দেখুন, আহ, এটা ছিল বাস্তব পরিস্থিতির কারণে এটা করতে হয়েছিল। এটা নিয়ে ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলি সেগুলি তারা তাদের কাজ করেছে। হিউম্যান রাইটস নিয়ে কিন্তু আমরা প্রচুর কাজ করেছি। হিউম্যান রাইটসের ব্যাপারে এই সরকারের সময়ও প্রচুর কাজ হয়েছে। ২-৩ জন হিউম্যান রাইটস ওয়ার্কার আর অ্যাক্টিভিস্ট কিন্তু ক্যাবিনেটেরও মেম্বার ছিলেন। আহ, সরকার যখন কাজ করে তখন অনেক বাস্তবতা সব মেনে নিয়েই কাজ করতে হয়। আহ, এটা ওই মুহূর্তের আহ, রাজনৈতিক বাস্তবতার প্রয়োজন ছিল, এই কারণে করা হয়েছে। এখন এই সরকার, বর্তমান সরকার যদি মনে করে যে সেই বাস্তবতা নেই বা সেটা না করে চলবে, তাহলে তারা করবে। এটা শুধু ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ৩টা বা ৪টা ৬ টা। চেঁচামেচি করবে সেই কারণে হবে না। এটা দেশের রাজনৈতিক বাস্তবতায় এটা সে সময় অ্যাকচুয়াল দেশের ঘটনাটা। রাজনৈতিক বাস্তবতা যেটি দেখেছিলাম, হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ২ দিন খুব আরামদায়ক একটা উপায়ে তারা আন্দোলন করলেন। তাদেরকে পানি দেওয়া হলো, আপ্যায়ন করা হলো। সেইরকম একটা পরিস্থিতির মধ্যে এই দাবি তুললেন এবং নিষিদ্ধ করে ফেলা হলো। যেখানে ডক্টর ইউনূসও বলেছিলেন নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। আসলে কি অনেকেই বলেন যে এটা একটা মঞ্চস্থ নাটক ছিল। মানে এরকম ব্যাপার ছিল নাকি সত্যিকারের রাজনৈতিক বাস্তবতা ছিল? আপনার কি বিশ্লেষণ? এটা আসলে আমি কিছুই জানি না এ সম্বন্ধে, কাজে আমি বলতে পারবো না। এটা ঘটনাটা আমি যেটা বললাম যে রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা করতে হয়েছিল এবং রাজি হয়েছিলেন, আচ্ছা। এটুকুই। আপনি শেষ বক্তব্যের দিকে শেষ প্রশ্নের দিকে করি যে চীন, ভারত, যুক্তরাষ্ট্র আপনি আরেকটা অনুষ্ঠানে দেখছিলাম বলছিলেন যে এখানে মানে ৩ দেশের সাথেই একটা আ যোগাযোগ রাখা মানে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে। এই সরকারের ক্ষেত্রে আপনার কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে? ১ম এ মালয়েশিয়া হয়ে চীন সফর করলেন। আমরা জানি যে ভারত আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিল ভারত সফরের জন্য। কিন্তু চীন আগে সফর করলেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার বিশ্লেষণ কি? মানে এটা কি সঠিক পথে এই সরকার কূটনৈতিকভাবে এগোচ্ছে? আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা আছে কিছু। ব্যাপারটা হচ্ছে যে এই যে ৩টি দেশের কথা আপনি উল্লেখ করেন, ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বৈশ্বিক প্রেক্ষিতেও, এবং বাংলাদেশের জন্য ৩টি দেশই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আহ, রাজনৈতিক বাস্তবতাকে তো অস্বীকার করতে পারবো না। হুম। আহ, আমার দৃঢ় বিশ্বাস যে ভিজিটের সিরিয়াল যেটাই হোক না কেন, আমাদের আসলে এই ৩ দেশের সাথেই সম্পর্ক ভালো রাখতে হবে, এবং এই সরকারও সেটাই চেষ্টা করবে বলে আমি মনে করি। জি। অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হাসান। অনেক কিছুই আসলে হয়তো সামনে সময় আসলে আপনি বলবেন। অনেক কিছুই কিছু, কিছু জানলাম, অনেক কিছুই জানতে পারলাম না। সামনে নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। আপনি সময় মতো বলবেন নিশ্চয়ই। জি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।